গল্প সফরের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের বিশালগড়ের দুঃশাসন। একটি কাজের সূত্রে বিশালগড়ের রাজা রুদ্রপ্রতাপের আমন্ত্রণে বিনয় সেখানে গিয়ে উপস্থিত হয়। স্থানীয় লোকেরা তাকে রাজার অভিশপ্ত দুর্গে যেতে বারবার বারণ করে, কিন্তু বহু অমঙ্গলজনক কথা কানে পড়লেও সেসব উপেক্ষা করে বিনয় রাজার দুর্গে গিয়ে উপস্থিত হয়। যাত্রাপথে এবং দুর্গে পৌঁছবার পর তার সঙ্গে ঘটতে থাকে বিভিন্ন ভয়ঙ্কর ও অপার্থিব ঘটনা। সে বুঝতে পারে এই বিশাল অভিশপ্ত দুর্গে সে বন্দী। নানা অমঙ্গলজনক চিন্তা তার মনে একে একে ভেসে উঠতে থাকে। বিশালগড়ের দুঃশাসন, দ্বিতীয় পর্ব। খানিকক্ষণ আচ্ছন্নের মতো সেইখানি চুপ করে দাঁড়িয়ে রইলুম। তখন আমার এমন অবস্থা যে ভালো মন্দ কোনো রকম চিন্তা করবার শক্তিই আমার ছিল না। মিনিট কয়েক পরে ধীরে ধীরে কেটে গেল আমার সেই আচ্ছন্ন ভাবটা। বাড়ির ভেতরে রাজার কোনো সাড়া শব্দ না পেয়ে আস্তে আস্তে দোতলার দালানে গিয়ে দাঁড়ালাম। প্রশস্ত সোপান শ্রেণী দোতলা থেকে আরো উপরে উঠে গিয়েছে। আনমনার মতো সেই সোপান ধরে আমিও উপরে উঠতে লাগলাম। দোতলার পরে তেতলা পার হয়ে পেলাম মস্ত বড় একটা খোলা ছাদ। ছাদের প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে বন্দি জেনে এবং সংকীর্ণ ঘরের ভেতরে বন্ধ হয়ে এতক্ষণ আমার প্রাণ যেন হাঁপিয়ে উঠেছিল। এখন মুক্ত আকাশের তলায় এসে দাঁড়িয়ে মনের ভেতরে জাগলো একটা পরম আশ্বস্তি। সেদিন ছিল প্রতিপদের রাত্রি। সুন্দর আলোকে চারিদিক ঝকঝক করছে প্রায় দিনের বেলার মতো। রূপলি কিরণধারায় দূরের পাহাড়গুলো যেন বিগলিত হয়ে যাচ্ছে। বনে বনে আর উপত্যকায় দুলছে আলো ছায়ার বিচিত্র দোলা। ওই পাহাড়ে যে বিচরণ করে সজাগ মৃত্যুদূতরা, সে কথা ভুলিয়ে দেয় আজকের এই প্রকৃতির জ্যোতির্ময় সৌন্দর্য। তাকিয়ে রইলাম বিমুগ্ধ হয়ে। হঠাৎ তেতলার একটা গবাক্ষের দিকে আমার দৃষ্টি আকর্ষণ হলো। সেখানে গবাক্ষ তলা থেকে ভূমিতল পর্যন্ত বাড়ির যে জীর্ণ অংশটা ছিল তার নানা স্থানেই দেওয়ালের পাথরগুলো দেওয়াল থেকে অল্প স্বল্প বেরিয়ে এসেছে। গবাক্ষের ভেতর থেকে বাইরে এলো আস্তে আস্তে একটি কালো পোশাক পরা মানুষের মূর্তি। এত উঁচু থেকে তার মুখ দেখতে না পেয়েও আমার বুঝতে দেরি হলো না যে এ মুখ রাজার ছাড়া আর কারুর নয়। তারপর সভয়ে দেখলুম এক অবিশ্বাস্য দৃশ্য। নিচের দিকে মুখ এবং উপর দিকে পা করে রাজা দেয়ালের গা দিয়ে ধীরে ধীরে নেমে যেতে লাগলেন মস্ত একটা সরীসৃপের মতন। প্রথমটা ভাবলাম আমারই বুঝি দেখার ভুল হয়েছে। তারপর ভালো করে দেখলাম রাজা হাতের আঙুল এবং যেন পায়ের আঙুলগুলো দিয়ে সেই দেওয়াল থেকে বেরিয়ে পড়া পাথরের ধার চেপে ধরে নিচে নেমে যাচ্ছেন। তার ঝলমলে কালো পোশাক দেহের দুই দিকে ছড়িয়ে থাকতে মনে হচ্ছিল যেন প্রকাণ্ড একটা বাদুড়ের মতো। ভগবান জানেন এই রাজা কোন জাতীয় জীব। একে মানুষের মতন দেখতে বটে, কিন্তু ইনি কি মানুষ? বাড়িতে সিঁড়ি থাকতেও কোনো মানুষ কি এমন করে দেওয়াল বেয়ে মাটিতে নামতে চায়? কি ভয়ানক জায়গাতেই আমি এসে পড়েছি। দেখছি আমার আর উদ্ধার নেই। গবাক্ষ থেকে প্রায় 100 ফুট নিচে আছে পৃথিবীর দৃশ্য। মাটিতে নামবার পর রাজার মূর্তি আর দেখতে পেলাম না। হয়তো একটা গর্ত বা অন্য কোনো কিছুর ভেতরে ঢুকে তিনি একেবারে অদৃশ্য হয়ে গিয়েছেন।
রাজা বাড়ির ভিতর নেই জেনে একেবারে নিশ্চিন্ত হয়ে সিঁড়ি দিয়ে 3 তলার দালানে এসে দাঁড়ালাম। সেখানে রয়েছে ঘরের পর ঘর। টর্চটা আমার সঙ্গেই ছিল। টর্চের আলো ফেলে ঘরের দরজাগুলো পরীক্ষা করতে লাগলাম। প্রত্যেক দরজাতেই রয়েছে একটা বড় বড় কুলুপ। দরজাগুলো পুরাতন বটে, কিন্তু কুলুপগুলো নতুন, যেন সবে কিনে এনে লাগানো হয়েছে। দরজার পর দরজার ওপরে দৃষ্টি চালনা করতে করতে সেই সুদীর্ঘ দালানের শেষ প্রান্ত পর্যন্ত পেরিয়ে গেলাম। সেখানে 2টো ছোট ছোট কুঠুরির দরজা ছিল খোলা, কিন্তু ভেতরে ঢুকে কেবল ধুলো আর আবর্জনা আর 2-4টে ভাঙা চোরা সেকেলে আসবাব ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বোধহয় এই 2টো হচ্ছে পরিত্যক্ত ঘর। তারপরেই আর একটা দরজা, এবং বাইরে থেকে কেবলমাত্র শিকল তুলে সে দরজাটা বন্ধ করা আছে। শিকল খুলে ঘরে প্রবেশ করলাম। মস্ত হল ঘরের মতো বড়। একপাশে সার গাঁথা জানলাগুলোর ভেতর দিয়ে চাঁদের আলো ঢুকে সমস্ত ঘরখানাকে অনেকটা স্পষ্ট করে তুলেছে। একটা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বিশালগড়ের প্রাচীরের একপাশেই অদূরেই রয়েছে একটা উপত্যকা। তারপরেই অনেকগুলো পাহাড়ের পর পাহাড় আর শিখরের পর শিখর ক্রমেই আকাশের দিকে উঁচু হয়ে উঠে গিয়েছে। ঘরের ভেতরটা পরীক্ষা করতে লাগলাম। এ ঘরটা খুব বেশি পরিষ্কার না হলেও এখানে ধুলো জঞ্জালের কোনো বাড়াবাড়ি নেই। কয়েকখানা সোফা, চেয়ার, লেখবার টেবিল এবং সাজ পোশাকের টেবিল প্রভৃতি আসবাবপত্র রয়েছে, কিন্তু কোনো আসবাবই একালের উপযোগী নয়। তবে এটুকু কেবল অনুমান করতে পারলাম, খুব সম্ভবত এটা হচ্ছে কোনো স্ত্রী লোকের ঘর। সেকালে বোধহয় রাজবাড়ির কোনো নারী এই ঘরটা ব্যবহার করতেন। মনের ভেতর জাগলো কেমন শান্তির ভাব। শরীর যেন এলিয়ে পড়তে চাইছে। একটা সোফার উপরে ঝুপ করে বসে পড়লাম। তারপর সেই আধা আলো এবং আধা অন্ধকারে আমার চোখের উপরে ধীরে ধীরে ঘনিয়ে এলো তন্দ্রার আমেজ। একটা অসীম স্তব্ধতাকে বুকের ভেতরে অনুভব করতে করতে বোধহয় আমি ঘুমিয়েই পড়লুম। রাজা যে আমাকে বলেছিলেন আমার জন্য নির্দিষ্ট ঘরের বাইরে অন্য কোথাও গেলে সমূহ বিপদের সম্ভাবনা, এ কথা আমার একবারও মনে পড়ল না, এবং মনে পড়লেও হয়তো আমি তার হুকুম মানতাম না। তার অবাধ্য হওয়াও এখন আমার কাছে একটা বিশেষ আনন্দের মতো। খানিকক্ষণ পর মনে হলো ঘরে আমি আর একলা নই। আমি স্বপ্নলোকে বিচরণ করছিলুম কিনা জানি না, কিন্তু চোখ খুলেই দেখলাম চন্দ্রলোকের সমুজ্জ্বল ঘরের একটা অংশ। সেইখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে 3 জন সুন্দরী তরুণী। আশ্চর্য এই, তারা চাঁদের আলোর দিকে পেছন করে দাঁড়িয়েছিল বটে, তবে মূর্তিগুলোর সামনের দিকে মেঝের উপরে নেই কারুর দেহের ছায়া। যেমন সঙ্গীতের ধ্বনি জাগে, তাদেরও হাসির ধ্বনি হচ্ছে সেই রকম মধুর। একটা মেয়ে বললে, দিদি এগিয়ে যা, প্রথমে তোরই পালা। আর একজন বললে, লোকটার বয়স দেখছি কাঁচা, নিশ্চয়ই এই রক্ত খুব তাজা। এই অদ্ভুত উক্তি শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল, কিন্তু কি যেন মোহিনী মন্ত্রে অভিভূত হয়ে আমি একটুও নড়তে, উঠে বসতে বা দাঁড়িয়ে উঠতে পারলাম না। অত্যন্ত অসহায়ের মতো বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলাম একটি তরুণী এগিয়ে এসে আমার সোফার পাশে হাঁটু গেড়ে মাটির উপর বসে পড়ল। ধীরে ধীরে তার মুখ আমার দিকে ঝুঁকে পড়তে লাগলো, এবং তার 2 চোখে জাগলো একটা উৎকট ও ক্ষুধিত আনন্দের দীপ্তি।
তারপরেই আমার গলায় অনুভব করলাম দুটো ধারালো দাঁতের দংশন। কিন্তু আমার গলার উপরে তার দাঁত দুটো ভালো করে চেপে বসতে না বসতেই ঘরের ভেতরে আবির্ভূত হলো আর একটা সুদীর্ঘ মূর্তি। দেখেই চিনলাম, স্বয়ং রাজা রুদ্রপ্রতাপ। রাজার চোখ দুটো জ্বলছে জ্বলন্ত অঙ্গার খণ্ডের মতো, সে চোখের দীপ্তি যেন ভয়ানক নরকাগ্নির মতো। যে তরুণী আমার কণ্ঠের উপরে দংশন করেছেন, রাজার একখানা বলবান হাত বেগে গলা চেপে ধরে এক টানে তাকে দাঁড় করিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল। ভীষণ ক্রোধে কাঁপতে কাঁপতে তিনি বললেন, কোন সাহসে তোরা এর কাছে এসেছিস? কোন সাহসে তোরা এর উপরে নজর দিয়েছিস? আমি কি তোদের মানা করিনি? চলে যা, চলে যা এখান থেকে। এই লোকটার উপরে আমি ছাড়া আর কারুর অধিকার নেই। তিন তরুণী আনন্দহীন তীক্ষ্ণ হাস্যধ্বনিতে সমস্ত ঘরখানা পরিপূর্ণ করে তুলল। সে কি অলৌকিক হাসি! আমার প্রাণ যেন হৃদয়ের মধ্যে মূর্ছিত হয়ে পড়তে চাইল। একটি তরুণী বলল, আমাদের ওপরে তোমার কোনো দয়া নেই? রাজা খুব মনোযোগের সঙ্গে দৃষ্টিপাত করলেন আমার মুখের ওপরে। তারপর ফিরে সহজভাবে সান্ত্বনা ভরা মৃদু কণ্ঠে বললেন, তোদের ওপরে যে আমার দয়া আছে, এই কথা কি তোরা জানিস না? আচ্ছা, এই লোকটাকে নিয়ে আগে আমার কাজ শেষ হোক, তারপরে কে সঁপে দেব তোদের হাতে। এখন যা, যা, চলে যা। আমাকে এখন একে জাগাতে হবে। আরেকজন তরুণী বললে, আজকে তাহলে আমাদের উপবাস? না, কে তোদের উপবাস করতে বলেছে? এই নে। বলেই তিনি একটা পোটলা মেঝের উপর ছুঁড়ে ফেলে দিলেন। পোটলাটা মাটির উপরে পড়েই নড়ে নড়ে উঠতে লাগলো, যেন তার ভেতরে আছে জীবন্ত কোনো কিছু। একটা স্ত্রীলোক পোটলাটার উপরে ঝাঁপিয়ে পড়ল বাঘিনীর মতো মহা আগ্রহে। তারপর পোটলাটা তাড়াতাড়ি খুলে ফেলল। সঙ্গে সঙ্গে শুনতে পেলুম একটা হাঁপিয়ে ওঠা চাপা গলার কান্নার স্বর। কেঁদে উঠল যেন কোনো কচি শিশু। তারপরে নিদারুণ ভয়ে স্তম্ভিতের মতো দেখলাম সেই ভয়ানক পোটলাটাকে নিয়ে স্ত্রীলোক তিনটে একসঙ্গে ছুটে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। কেমন করে বেরিয়ে গেল আমি জানি না, কারণ যেখানে গিয়ে তারা অদৃশ্য হলো সেখানে দরজা বা গবাক্ষ কিছুই ছিল না। তারা মিলিয়ে গেল যেন চাঁদের আলোর সঙ্গে। তারপরেই জানলার ভেতর দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম শূন্যের মধ্যে ভেসে যাচ্ছে যেন তিনটে জীবন্ত ছায়া। আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান ফিরে পেয়ে দেখি শুয়ে আছি নিজের বিছানায়। কেমন করে আমি এখানে এলাম? রাজা কি নিজেই আমাকে বহন করে এনেছেন? ভাবতে ভাবতে উঠে পড়লাম। রোদের সোনামাখা আলো এসে পড়েছে ঘরের ভেতরে। সকালের স্নিগ্ধ বাতাসের স্পর্শ পেয়ে কালকে রাত্রের ঘটনাগুলো মনে হতে লাগলো মিথ্যা স্বপ্ন বলে। তারপরেই বোধ হলো আমার গলার এক জায়গা যেন জ্বালা জ্বালা করছে। সেখানে হাত দিয়েই বুঝলাম আমার গলায় রয়েছে একটা ক্ষত। সামান্য ক্ষত বটে, কিন্তু কাল রাত্রে এইখানেই তো পেয়েছিলাম সর্বনেশে স্ত্রী লোকটার দাঁতের স্পর্শ। বেশ বোঝা যাচ্ছে কাল রাত্রে আমি স্বপ্ন দেখিনি। স্বপ্নের ক্ষত কখনো জাগরণে থাকে না। রোমাঞ্চিত হয়ে উঠল আমার সর্বাঙ্গ। কাল রাত্রে আমি কাদের পাল্লায় গিয়ে পড়েছিলাম? তবে কি তারা প্রেতিনী? চলতি কথায় যাদের বলে পেতনি।
প্রেতিনী এত সুন্দরী হয়? রাজাকে দেখতে তো মানুষের মতো, প্রেতিনী কি মানুষের মতো? প্রেতিনী কি মানুষের হুকুম তামিল করে? আর এই অদ্ভুত রাজাই কি এই প্রেতিনীদের খোরাক যোগান? ভীষণ ভীষণ এই চিন্তা। আজ থেকে আর আমি রাজার অবাধ্য হব না। সন্ধ্যার পর আর কোনো দিন নিজের সীমানা ছাড়িয়ে বাইরে যাবার চেষ্টা করব না। আবার অন্য ঘরে গেলে আর বোধহয় প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো না। আমার পক্ষে এই ঘরই হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। সেদিন দুপুরে বাইরের অঙ্গন থেকে কয়েকজন লোকের গলার সাড়া পাওয়া গেল। জানলার ধারে গিয়ে দেখি সেখানে বসে বা দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। পোশাক দেখে তাদের বেদে বলেই মনে হলো। ভাবলাম, আচ্ছা, এদের সাহায্যে আমার অবস্থার কথা লিখে কলকাতায় লুকিয়ে চিঠি পাঠালে কেমন হয়। এই কথা মনে হতেই ছুটে টেবিলের ধারে গিয়ে বসলাম এবং তাড়াতাড়ি কয়েকটা লাইন লিখে কাগজখানা খামে মুড়ে তার উপরে লিখলাম আমার অফিসের ঠিকানা। তারপর সেই খামের সঙ্গে একখানা 10 টাকার নোট একগাছা সুতো দিয়ে বেঁধে আবার জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। আমি হাত নেড়ে ইঙ্গিত করতেই একজন যুবক বেদে আমার জানলার ঠিক তলায় এসে উপস্থিত হলো। যতটা সম্ভব নিচু গলায় তাকে বললাম, এই চিঠিখানা যদি ডাকঘরে দেবার ব্যবস্থা করতে পারো তাহলে 10 টাকা বকশিস পাবে। লোকটা আমাকে সেলাম করে হাসি মুখে মাথা নেড়ে জানালে আমার কথা মতো কাজ করতে সে নারাজ নয়। নোটের সঙ্গে চিঠিখানা নিচের দিকে ফেলে দিলাম। লোকটা আর একবার সেলাম ঠুকে হনহন করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সন্ধ্যাবেলায় রাজা আমার ঘরে এসে হাজির। তিনি আমার পাশে এসে বসলেন এবং অত্যন্ত শান্ত মিষ্ট স্বরে বললেন, একজন বেদে এই চিঠিখানা আমার হাতে দিয়ে গেল। আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো, কিন্তু মুখে কোনো কথা বললাম না। রাজা একটুখানি হাসলেন, তারপর পকেট থেকে একটা দেশলাই বার করে একটি কাঠি জেলে চিঠিখানা তার শিখার ওপরে তুলে ধরলেন। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল চিঠিখানা। আর একটি মাত্র বাক্য উচ্চারণ না করে রাজা ধীর পদে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। হতাশ ভাবে বসে রইলাম। ওই বেদেগুলো যে রাজারই লোক সেটা বেশ ভালো করেই বোঝা গেল। চিঠিখানা যে রাজা পড়ে দেখেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যর্থ হলো আমার মুক্তির চেষ্টা। জানলার কাছে দাঁড়িয়েছিলাম দুঃখিতভাবে। বাইরে চন্দ্রালোকের মহা সমারোহ। বন থেকে ভেসে আসছে গানের পাখির কণ্ঠস্বর, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ঐশ্বর্য আজ আমার মন গ্রহণ করতে পারল না। আমার দৃষ্টি দেখছিল আর একটা দৃশ্য। চন্দ্রকিরণের স্থানে স্থানে উড়ে বেড়াচ্ছে যেন অনেকগুলো অতি শুভ্র ধুলোর কণা, এবং মণ্ডলাকারে উড়তে উড়তে জায়গায় জায়গায় তারা যেন ঘনীভূত এবং পুঞ্জীভূত হয়ে উঠছিল। দৃশ্যটা দেখতে আমার চোখে ভালোই লাগলো। হঠাৎ উপত্যকার দিক থেকে একদল কুকুরের কেউ কেউ করে আর্তস্বরে কান্না জেগে উঠল। এবং আমার দেহের ভেতর দিয়ে বয়ে গেল কেমন একটা চমৎকার শিহরণ। কুকুরের কান্না ক্রমশই জোরালো হয়ে উঠছে এবং সেই ধ্বনি প্রতিধ্বনির সঙ্গে সঙ্গেই চন্দ্রালোকে উত্তপ্ত ধূলিপুঞ্জগুলো যেন নতুন নতুন আকার গ্রহণ করতে লাগলো। আমার মনে হলো কে যেন কোথা থেকে আমায় ডাকছে, ডাকছে আর ডাকছে। সেই অজানার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার কেমন একটা আগ্রহ হতে লাগলো। কানে কানে ও প্রাণে প্রাণে শুনলুম এবং অনুভব করলুম সে কি এক অদ্ভুত সম্মোহন মন্ত্র। শূন্যে ধূলিপুঞ্জের নৃত্য হয়ে উঠল দ্রুততর।
তারা বেগে সঞ্চালিত হতে লাগলো এপাশে ওপাশে, ওপরে নিচে। চন্দ্রালোকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেল কিসের একটি কম্পন। তারপর ক্রমে ক্রমে সেই ধূলিপুঞ্জগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে কিরকম সব আকার লাভ করতে লাগলো। তারপর দেখলাম যেন চাঁদের আলো দিয়ে তৈরি তিনটে নারীর মূর্তি। কাল রাত্রে যাদের আমি ও ঘরের ভেতরে সচক্ষে দেখেছিলাম, তারা ছাড়া আর এরা কেউ নয়। রাজা কাল বলেছিলেন পরে তাদেরই হাতে আমাকে তিনি সমর্পণ করবেন। এরা কি আজ তারই জন্যে আমাকে আবার দাবি করতে এসেছে? সভয়ে তাড়াতাড়ি দুমদাম শব্দে ঘরে জানলাগুলো বন্ধ করে দিলাম। আমার কাছে এই অন্ধকার ঘরই নিরাপদ। এখানে বাইরের বিপজ্জনক চন্দ্রলোক নেই। জানালা বন্ধ করে অনেকটা নিশ্চিন্ত হলাম। ঘণ্টা দুই কেটে গেল। আমার ঘরের ঠিক ওপরেই ছিল রাজবাহাদুরের শয়নগৃহ। মনে হলো সেইখানে চেঁচিয়ে কেঁদে উঠল যেন এক কিশোর কণ্ঠস্বর। তারপর হঠাৎ কণ্ঠরুদ্ধ হলে যেমন হয়, তেমনি ভাবেই থেমে গেল শিশুর সেই ক্রন্দন। আমার বুকের কাছটা ধড়ফড় করতে লাগলো। তাড়াতাড়ি উঠে ঘর থেকে বেরোতে গেলাম, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। হতাশভাবে নিজের বিছানায় এসে বসলাম। কি কর্তব্য তাই চিন্তা করতে লাগলাম। তারপর বাড়ির বাইরে নিচের দিক থেকে তীক্ষ্ণ কণ্ঠে আবার কেঁদে উঠল কোনো এক নারীর কণ্ঠ। আবার উঠে ছুটে গিয়ে আমি তাড়াতাড়ি একটা জানলা খুলে দিলাম। মুখ বাড়িয়ে দেখি জানলার ঠিক নিচেই অঙ্গনের ওপর জানু পেতে বসে আছে উদ্ভ্রান্তের মতো এক নারী মূর্তি। তার এলানো চুলগুলো বিশৃঙ্খলভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে এবং দুই হাত দিয়ে এমনভাবে সে নিজের বুকখানাকে চেপে ধরেছে যে দেখলেই বোঝা যায় অনেক দূর থেকে সে ছুটতে ছুটতে এখানে এসে পড়ে নিজের হাঁপ সামলাবার চেষ্টা করছে। জানলায় আমার মুখ দেখে সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। তারপর তীব্র স্বরে চিৎকার। সে আবার জানু পেতে বসলো এবং দুই হাত ঊর্ধ্বে তুলে এমনভাবে আবার সেই কথাগুলো উচ্চারণ করলো যে নিদারুণ দুঃখে বুকটা যেন আমার ভেঙে গেল। তারপর কাঁদতে কাঁদতে কখনো সে মাটির উপরে আছড়ে পিছড়ে পড়তে ও কখনো দুই হাতে বুক চাপড়াতে এবং কখনো নিজের মাথার চুলগুলো যেন টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। সে এক মর্মান্তিক দৃশ্য। বোধহয় উপরের ঘর থেকে শুনতে পেলুম রাজার কর্কশ কণ্ঠস্বর। তিনি যা বলছিলেন তার একটা বর্ণও বোঝা গেল না, কারণ সে যেন কতকগুলো অর্থহীন অদ্ভুত ধ্বনি ছাড়া আর কিছুই নয়। সঙ্গে সঙ্গে এদিক ওদিক ও সুদূর থেকে আকাশ বাতাসকে যেন বিষাক্ত করে তুলল দলে দলে নেকড়ে বাঘের বুভুক্ষু গর্জনের পর গর্জন। রাজা কি তবে তাদেরই আহ্বান করছেন? মানুষের পক্ষে দুর্বোধী রাজার এই অর্থহীন ধ্বনির অর্থ কি তাহলে নেকড়েদের কাছে সুস্পষ্ট? রাজা কি নেকড়েদেরও ভাষা জানেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মূর্তিমান ঝড়ের মতো বেগে একদল নেকড়ে বাঘ রাজার অঙ্গনের ভেতরে এসে অভাগী নারী মূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়ল। নারীর কণ্ঠ থেকে আর কোনো শব্দ শোনা গেল না। নেকড়েদেরও গর্জন হলো স্তব্ধ। খানিক পরে তারা একে একে লক লকে জিভ দিয়ে নিজেদের মুখ চাটতে চাটতে অঙ্গনের ভেতর থেকে আবার বেরিয়ে গেল। মনে মনে বললুম, মৃত্যুই শ্রেয়, অভাগীর মৃত্যুই শ্রেয়। তার শিশুর কি পরিণাম হয়েছে তা আমি জানি। এরপরও বেঁচে আর লাভ নেই। কিন্তু আমি কি করব? আমি কি করতে পারি? কেমন করে আমি এই ভয়াল রাজা এবং ভীষণ আতঙ্ক এবং অন্ধকার রাত্রির কবল থেকে নিস্তার লাভ করব?
ভাবতে ভাবতে শ্রান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়লাম। পরদিন আকাশের কোলে খেলা করছে আনন্দময়ী তরুণী উষা। রাত্রে যে আমার মতন জম যন্ত্রণা ভোগ করে, তার কাছে ভোরের আলো যে কতখানি মিষ্টি, ভুক্তভোগী ছাড়া আর কেউই তা বুঝতে পারবে না। বিশালগড়ের উচ্চ তোরণের ঠিক ওপরেই আকাশপথে দেখা দিল গৌরবময় প্রভাত সূর্য। তাকে দেখেই আমার সমস্ত ভয় সর্বাঙ্গ থেকে খসে পড়ল বিষধর খোলসের মতো। এইবার আমাকে নামতে হবে কার্যক্ষেত্রে। যা কিছু করবার দিনের আলো থাকতে থাকতেই সব শেষ করে ফেলতে হবে। উঠে দাঁড়ালাম, সামনের আলনাটার দিকে এগিয়ে গেলাম। সেটা একেবারেই খালি। সেখানে আমার যত জামা কাপড় ও চাদর সাজানো ছিল সমস্তই অদৃশ্য হয়েছে। তারপর ফিরে তাকিয়ে দেখি আমার পোর্টম্যান্টোটা পর্যন্ত আর ঘরের ভেতরে নেই। এই কীর্তি যে রাজার, তাতে আর সন্দেহ নেই। কিন্তু আমি এখন কি করব? আমি যে একেবারে রিক্ত। আমার পরনে আছে কেবল একখানা আধ ময়লা কাপড় আর একটি মাত্র গেঞ্জি। আমার পায়ের 3 জোড়া জুতো পর্যন্ত খুঁজে পেলাম না। এমন বেশে, এমন নগ্ন পদে আমি যে বাড়ির বাইরে যেতে পারবো না, নিশ্চয়ই তাই বুঝেই রাজা এই ব্যবস্থা করেছেন। কিন্তু একটা বিষয়ে আমার কাছে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। কেবল রাত্রিবেলাতেই আমি হই নানান আতঙ্কের দ্বারা আক্রান্ত। রাত্রি আমার জন্য যেন অপেক্ষা করে রকম রকম বিপদ আপদ। তার একটা আশ্চর্য ব্যাপার এই, আজ পর্যন্ত দিনের বেলায় সূর্যাস্তের আগে একদিনও আমি রাজার দেখা পাইনি। এর হেতু কি? পৃথিবী যখন জাগে উনি কি তখন ঘুমোন? আর পৃথিবী যখন ঘুমোয় তখনই কি তিনি ওঠেন জেগে? আজ সকালে দেখছি আমার ঘরের দরজাটা বাইরে থেকে আবার খুলে দেওয়া হয়েছে। খালি পায়ে আর প্রায় অর্ধনগ্ন দেহে আমি যে এই বিশালগড় ছেড়ে পালাতে চেষ্টা করব না, এইটুকু আন্দাজ করেই রাজা বোধহয় নিশ্চিন্ত হয়েছেন আমার সম্বন্ধে। কিন্তু এই বাড়ির ভেতরে চলাফেরায় আমার যখন বাধা নেই, তখন দিনের বেলায় এখানকার রহস্যের সমাধান করবার চেষ্টা করলে কেমন হয়? খুব সম্ভব সমস্ত রহস্যের মূল তথ্য খুঁজে পাওয়া যেতে পারে রাজার ওই 3 তলার শয়নগৃহে প্রবেশ করলে। কিন্তু কেমন করে সেখানে যাব? দেখছি সে ঘরের দরজা সর্বদাই তালাবন্ধ থাকে। হঠাৎ একটা কথা মনে হলো, আচ্ছা, রাজা নিজের ঘরের গবাক্ষের ভেতর দিয়ে যেভাবে নিচে নেমে আসেন, সেইভাবে কেউ যদি বাইরে থেকে দেওয়াল বেয়ে উপরে উঠে তার ঘরে গিয়ে ঢুকতে পারে। আমি নিজের চোখে তাকে ওখান থেকে নামতে দেখেছি। চেষ্টা করলে আমিই বা কেন ওই পথ দিয়ে উপরে উঠতে পারবো না? অবশ্য পদে পদে বিপদের সম্ভাবনা। কিন্তু আসুক বিপদ, আমি এখন মরিয়া। এখানে আর কিছুদিন থাকলেও যখন বাঁচব না, তখন বাঁচবার চেষ্টা করেও যদি মরতে হয়, তবে সেটা হবে মন্দের ভালো। বেশ, দেখা যাক, ভগবান আমাকে সাহায্য করবেন। জানলার কাছে গিয়ে হেঁট হয়ে দেখলাম আমার ঘরের গবাক্ষের ঠিক নিচে বাড়ির এদিক আর ওদিকে চলে গিয়েছে দোতলার সুদীর্ঘ কার্নিশটা। সেকালকার বড় বড় বাড়ির কার্নিশ এমন চওড়া হতো যে একটু চেষ্টা করলেই তার উপর দিয়ে অনায়াসেই পদচালনা করতে পারা যেত। রাজার 3 তলার ঘর থেকে জীর্ণ দেওয়ালের যে ধার বার করা পাথরগুলো 1 তলা পর্যন্ত নেমে গিয়েছে, আমার এই গবাক্ষ থেকে দেওয়ালে সেই অংশটা দূরত্ব মাত্র কয়েক হাত। সুতরাং ওখানে গিয়ে পৌঁছতে আমাকে বিশেষ বেগ পেতে হবে না বলেই মনে করছি। গবাক্ষ দিয়ে বেরিয়ে কার্নিশের উপর গিয়ে দাঁড়ালাম। বুকটা একেবারে কেঁপে উঠল, কারণ এই সেকেলে বাড়ির অতি পুরাতন কার্নিশ আমার ভারে যদি হুড়মুড় করে ভেঙে পড়ে, তাহলে বিদায় আমার পৃথিবী, বিদায় আমার বাঁচবার আশা। নিচের দিকে তাকালাম না, হয়তো ভূমিতলের দূরত্ব দেখে মাথা ঘুরে যেতে পারে। দেওয়ালের সঙ্গে গা মিশিয়ে পায়ে পায়ে রাজার ঘরের নিচেকার এবড়ো খেবড়ো পাথরগুলোর কাছে নিরাপদে গিয়ে পৌঁছলাম।
তারপর 2 হাত আর 2 পায়ের সাহায্যে সেই ধার বার করা পাথরগুলো অবলম্বন করে সাবধানে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলাম। এই তো সেই গবাক্ষ, যার ভেতর থেকে রাজা বেরিয়ে সেদিন নিচের দিকে নেমে গিয়েছিলেন। ঘরের ভেতরে একবার দৃষ্টি নিক্ষেপ করেই বুকটা আমার দুরু দুরু করে উঠল, কিন্তু তারপর ভালো করে তাকিয়ে দেখে বুঝলাম ঘরের ভেতরে জনপ্রাণী নেই। জানলার উপর হাত চাপড়ে কয়েকবার শব্দ করলাম, ভেতর থেকে তবু কারো সাড়া শব্দ পাওয়া গেল না। বিশেষ বিস্মিত হলাম, রাজা তাহলে দিনের বেলাতেও ঘরের বাইরে যান, কিন্তু দিনের বেলায় তার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি কেন? আমার সামনে আবির্ভূত হয়েছেন তিনি কেবল নিশাচর রূপেই। কিছুটা আশ্বস্ত হয়ে গবাক্ষ পথ দিয়ে ঘরের ভেতরে গিয়ে নামলাম। গৃহতল মর্মরমণ্ডিত বটে, কিন্তু ধুলোর প্রলেপে ও যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছে মর্মরের তাজা শুভ্রতা। সেই প্রশস্ত ঘরের চারদিকেই রয়েছে হরেক রকম আসবাব। প্রত্যেক আসবাবই অত্যন্ত গুরুভার এবং বহুকাল আগের। এসব আসবাব যে এখন ব্যবহৃত হয় এমন কোনো প্রমাণও পেলাম না। এক জায়গায় রয়েছে মস্ত বড় একটা সেকেলে টেবিল, তার উপরে স্তূপীকৃত হয়ে আছে অনেক রকম স্বর্ণমুদ্রা। সেই স্বর্ণস্তূপের ওপরেও জমে রয়েছে প্রায় আধা ইঞ্চি পুরো ধুলোর স্তর। বোঝা গেল সেসব মুদ্রাও অনেক কাল স্পর্শ করা হয়নি। মুদ্রাগুলো পরীক্ষা করলাম, কোনো মুদ্রারই বয়স 300 বছরের কম নয়। তাহলে কি বুঝতে হবে এই সব স্বর্ণমুদ্রা 3 শতাব্দীর মধ্যে কোনো মানুষের ব্যবহারে আসেনি? কেবল কি মুদ্রা, মণিমুক্ত খচিত ভারী ভারী কত রকম জড়ো আর গয়না, সেরকম গয়নাও একালে কারুর দেহেই শোভা পায় না। অবাক হয়ে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। এ কি অদ্ভুত ঘর! এখানে এসে দাঁড়ালে বর্তমানের আধুনিকতা যেন চোখের সম্মুখ থেকে বিলুপ্ত হয়ে যায় এবং সুদূর অতীতের সমস্ত রহস্য যেন কার জাদু মন্ত্রে জীবিত হয়ে আবার আত্মপ্রকাশ করে। শুনেছিলাম এটা নাকি রাজার শয়নগৃহ, কিন্তু তিনি শয়ন করেন কোথায়? চারিদিকে তাকিয়েও কোনো খাট, পালঙ্ক, এমনকি ঘরের মেঝেতে কোনো পাতা শয্যা পর্যন্ত আবিষ্কার করতে পারলাম না। এটা শয়নগৃহ হলে মানতে হয় এর মালিক শয়ন করেন ধূলি ধূসর নগ্ন মেঝের ওপরে, কিন্তু সেটাও সম্ভবপর বলে মনে হলো না। দেখলাম ঘরের ভেতরে একদিকের দেওয়ালের গায়ে রয়েছে আর একটা দরজা। তার পাল্লা দুখানা বন্ধ ছিল বটে, কিন্তু ঠেলতেই খুলে গেল। আলো আঁধারের মধ্যে দেখা গেল একটা সরু পথ। অগ্রসর হয়ে পথের শেষে দেখলাম সংকীর্ণ একসার সিঁড়ি ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে নিরন্ধ অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছে। সেরকম অন্ধকারের মধ্যে আত্মসমর্পণ করতে হলো না। আবার ঘরের ভেতরে ফিরে এলাম। সেখানে খোঁজাখুঁজি করে একটা টেবিলের তলা থেকে বার করলাম সেকেলে এক বাতিদান। তার উপরে রয়েছে 3 ভাগের 1 ভাগ পোড়া একটা বাতি। বাতির মুখে আলো জেলে আবার সেই সরু পথটার ভেতর দিয়ে এগিয়ে সিঁড়িগুলোর কাছে নামলুম। তারপর খুব সাবধানে ধীরে ধীরে নামতে লাগলাম নিচের দিকে। একটা জিনিস লক্ষ্য করলাম, সিঁড়ির প্রত্যেক ধাপেই জমে আছে কত যুগের পুরাতন ধুলো। আন্দাজে তা হিসাব করে বলা অসম্ভব। মনে হলো শতাব্দীর পরে এই সিঁড়িগুলোর উপরে সর্বপ্রথমে পড়ল আমারই পা, কারণ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেও ধুলোর পটে পেলুম না আর কারুর পায়ের দাগ। ভাবতে লাগলাম, প্রাসাদের 3 তলার রাজার শয়নগৃহের পাশে এক সার সিঁড়ি থাকার সার্থকতা কি? তবে কি এর নিচে আছে সেকালকার চোরাকুঠির মতো কোনো একটা জায়গা, সমূহ বিপদের সময় যার ভেতরে আত্মগোপন করা যায়? যত যাচ্ছি ততই মনের ভেতরে প্রবল হয়ে উঠছে একটা রোমাঞ্চকর অপার্থিব ভয়। আমার আত্মা যেন অনুভব করতে লাগলো
ইহলোকের দিকে পেছন ফিরে এগিয়ে চলেছে সে অলৌকিক এক রহস্যের অভিমুখে। অবশেষে বাঁধানো সিঁড়ি দিয়ে নিচে নেমে যেখানে গিয়ে দাঁড়ালাম, সেখানে পায়ের তলায় পেলাম শীতল কাঁচা মাটির স্পর্শ। বোধহয় আমি আবার নেমে এসেছি বাড়ির একতলায়। সামনে একটা গলিপথ, সেখানে বদ্ধ হাওয়ায় জমে রয়েছে কেমন একটা ভীষণ দুর্গন্ধ। সে যেন কোনো গলিত শবদেহের দুর্গন্ধ, তা সহ্য করা অসম্ভব। তাড়াতাড়ি নাকে কাপড় চাপা দিলাম, কিন্তু তবু তার কবল থেকে নিস্তার পেলাম না। দ্বিগুণতর ভয়ে বুকের ভেতর জাগলো ঘন ঘন কম্পন। আমি কোথায় যাচ্ছি? কিসের এই দুর্গন্ধ? প্রশ্নের উত্তর খুঁজে পেলুম না বটে, তবে যেন নিজের অজ্ঞাতসারেই পদচালনা করে গলিপথটার শেষের দিকে পেলুম আর একটা অত্যন্ত নিচু এবং সংকীর্ণ ঘর। সেখানকার বাতাস পর্যন্ত যেন বিষাক্ত, প্রতি মুহূর্তে শ্বাস যেন রুদ্ধ হয়ে আসে। সেখানকার অন্ধকার এমন পুঞ্জীভূত যে ক্ষীণ দীপশিখাটিকে দেখাতে লাগলো তার গায়ে একটা তুচ্ছ রক্তহীন এবং হলদে ক্ষতচিহ্নের মতো। সেখানকার আনাচে কানাচে দৃষ্টিহীন দৃষ্টি মেলে আমার পানে তাকিয়ে আছে যেন এমন সব অভাবিত বিভীষিকা, যে কোনো মুহূর্তে যারা সাক্ষাৎ মৃত্যুর মতো দৃশ্যমান হয়ে এক ফুৎকারে নিভিয়ে দিতে পারে জীবন প্রদীপের শিখা। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব বিষদৃশ্য চিন্তাকে মনের ভেতর থেকে তাড়াবার চেষ্টা করতে লাগলাম। মনে মনে নিজের মনকে ডেকে নিজেই বলে উঠলাম, তুমি জাগ্রত হও, ভুলে যাও এসব তুচ্ছ ভাবনা। তুমি এসে পড়েছ এখন রহস্যের শেষ প্রান্তে। এখন আর ইতস্তত করলে চলবে না। ভিজে স্যাঁতস্যাঁতে দেওয়ালের গায়ে ছিল একটা কুলুঙ্গি, তার উপরেই রেখে দিলাম বাতিদানটা। ঘরের কোনো দিকেই কোনো কিছু নেই, কেবল মাঝখানে পড়ে আছে প্রকাণ্ড একটা কাঠের বাক্স। মেপে দেখলাম বাক্সটা লম্বায় 5 হাত, চওড়ায় 2 হাত। খুব মজবুত পুরো কাঠ দিয়ে তৈরি সেই বাক্সটা। তার ডালাটা এত ভারী যে টেনে তুলতে যথেষ্ট শক্তির দরকার হয়, কিন্তু ডালা তুলে একেবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম বিদ্যুদাহতের মতো। দুঃস্বপ্নেও এমন দৃশ্য দেখবার জন্য প্রস্তুত ছিলাম না। কি ভয়ানক, কি ভয়ানক! বাক্সের মধ্যে লম্বমান হয়ে শুয়ে রয়েছে রাজার দেহ। বুঝতে পারলুম না সে দেহ মৃত কি নিদ্রিত, কারণ তার 2 চক্ষুই ছিল বটে উন্মুক্ত এবং আড়ষ্ট, কিন্তু মৃতের চোখে থাকে যেরকম অস্বাভাবিক ভাব, এখানে তার কোনো চিহ্ন নেই। মুখের বিবর্ণিতার মধ্যেও ফুটে আছে যেন জীবনের তপ্ততা, এবং ঠোঁটের আরক্ত আভাও মলিন হয়ে যায়নি কিছুমাত্র। কিন্তু জ্যান্ত মানুষের বুক যেমন শ্বাস প্রশ্বাসে ওঠে এবং নামে, এই দেহে তার কোনো চিহ্নই নেই। বক্ষস্থল একেবারে স্থির। আমি রাজার উপরে নত হয়ে পড়লাম। জীবনের একটুখানি ইঙ্গিত পাবার জন্যে অনেক চেষ্টা করলাম, কিন্তু বৃথা, বৃথা, বৃথা। আচম্বিতে লক্ষ্য করলাম রাজার সেই আড়ষ্ট মৃত চক্ষুর ভেতরেও ফুটে আছে একটা বিজাতীয় ঘৃণার ভাব। সে চোখ দুটো যে আমাকে দেখতে পাচ্ছে না এবং আমার সম্বন্ধে তারা সম্পূর্ণ অচেতন, এটাও আমি বুঝতে পারলাম বটে, কিন্তু সেই মারাত্মক মরা দৃষ্টি আমার অন্তরাত্মার মধ্যে পর্যন্ত আতঙ্ক বৃষ্টি করতে লাগলো। সহ্য করতে পারলুম না। প্রাণপণে ছুটে সেখান থেকে আমি পালিয়ে এলাম। এমনকি বাতিদানটাও তুলে নিয়ে আসবার অবসর পর্যন্ত পেলাম না। সূর্য অস্তাচলে নেমে গিয়েছিল, কিন্তু তখনও আকাশের মেঘে মেঘে খেলা করছিল খানিকটা পরিত্যক্ত রক্ত রাগ।
আর একটু পরেই হবে তিমিরা গুণ্ঠিতা সন্ধ্যার আগমন। আজও আমি ওপরের খোলা ছাদে একলা দাঁড়িয়েছিলাম। আমার বন্দি জীবনে এখানকার মুক্ত আলো ও বাতাস ছাড়া আর কিছুই উপভোগ করবার উপায় নেই। তাই মাঝে মাঝে ছাদে না এসে থাকতে পারি না। হঠাৎ দেখলাম রাজার ঘরের গবাক্ষের কাছে কি যেন একটা নড়ে নড়ে উঠছে। ভালো করে দেখেই আমার চোখ চমকে উঠল। এই যে একখানা ভয়ঙ্কর কালো মুখ, মানুষের মুখ নয়, কোনো কুৎসিত জন্তুর মুখ। তার দুটো ছোট ছোট চোখে কি বিষম তীব্রতা! মনে হলো জ্বলন্ত চোখে সেই মুখখানা তাকিয়ে আছে আমার পানে। আলো তখন অস্পষ্ট। ওটা যে কি জন্তু তা আন্দাজ করা গেল না। তারপর আমার দৃষ্টিকে অধিকতর বিস্মিত করে সেই জন্তুর সমস্ত দেহটা করল আত্মপ্রকাশ। একটা মস্ত বড় বাদুড়। বাদুড় যে এমন ভাবে নিশ্চিন্ত হয়ে মানুষের ঘরে বসে থাকতে পারে সে ধারণা আমার ছিল না। তারপরেই মনে হলো রাজা তো মানুষের দেহেও মানুষ নন, তাকে অমানুষ বললেও কোনো অত্যুক্তি হয় না। এমন অমানুষদের সঙ্গে যে বাদুড় ও পেচক প্রভৃতি অমঙ্গল জীব বাস করবে তাতে আর সন্দেহ কি? বাদুড়টা তখনও মুখ ফিরিয়ে আছে আমার দিকে। অমন করে ও আমাকে দেখছে কেন? আমাকে দেখে তো ওর লুকিয়ে পড়বার কথা। তাকে ভয় দেখাবার জন্য আমি জোরে জোরে কয়েকবার হাততালি দিলাম। তার দুই ক্রুদ্ধ চোখে ঠিকরে পড়ল যেন আগুনের ভিনকি। তারপর সে হঠাৎ উঠে ছাদের প্রাচীরের উপর এসে বসল এবং আবার দীপ্ত চোখে তাকিয়ে রইল আমার মুখের দিকে। এরকম আশ্চর্য বাদুড় জীবনে কখনো দেখিনি। মানুষকেও ভয় করে না, উল্টে মানুষের কাছে এগিয়ে আসে এবং জ্বলন্ত চোখ পাকিয়ে চেষ্টা করে ভয় দেখাবার। একবার ইচ্ছা হলো ছুটে গিয়ে বাদুড়টার উপরে এক ঘুষি বসিয়ে দিই, কিন্তু তাও পারলাম না। কেমন ভয় হলো। হয়তো রাজা যেমন মানুষ হয়েও মানুষ নন, এই বাদুড়ের পেছনেও তেমনই কোনো রহস্য আছে। হয়তো এটাকে বাদুড়ের মতো দেখালেও বাদুড় নয়। দূর থেকে তাকে ছুঁড়ে মারবার জন্যে ছাদের উপরে হেঁট হয়ে একখণ্ড ইট তুলে নিলাম। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাত তুলেই দেখি বাদুড়টার সেখানে নেই। দুদিকে দুখানা পাখনা বিছিয়ে দিয়ে সবেগে উড়ে যাচ্ছে সান্ধ্য আকাশের তলায় প্রকাণ্ড একটা অভিশপ্ত কালো প্রজাপতির মতো। অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে। ধীরে ধীরে ধীরে। আর ছাদের উপর থাকলে বিপদের সম্ভাবনা। এখনই এখান থেকে দেখা দিতে পারে সেই 3 পেতনির মূর্তি। তাদের কথা স্মরণ করেই বুক ধড়াস করে উঠল। তাড়াতাড়ি নিজের ঘরের ভেতরে পালিয়ে এলাম। তারপর বিছানার উপর শুয়ে পড়তেই অসময়ে চোখে এলো ঘুম। খানিক পরে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে দাঁড়িয়ে রাজা স্বয়ং। তার মুখ এমন গভীর যে দেখলেও ভয় করে। কিন্তু রাজা শোনালেন সুমিষ্ট এক আশ্বাস বাণী। অত্যন্ত মধুর কণ্ঠে বললেন, বন্ধু, এখানে আজই আপনার শেষ রাত্রি। কালকেই আপনি কলকাতায় যাত্রা করতে পারবেন। আমি আজই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ আর একটু পরেই আমাকেও করতে হবে বিদেশ যাত্রা। বিশেষ এক গোপনীয় কারণে আমাকে বাইরে যেতে হচ্ছে, কিন্তু আপনার যাওয়ার জন্য যা কিছু ব্যবস্থা তা আমি করে যাব।
এই হানাবাড়িতে আমাকে একলা থাকতে হবে, এমন চিন্তাও আমার পক্ষে ভয়াবহ। বললাম, আমিও তো আজকেই যেতে পারি। তা হয় না বিনয় বাবু, আমার কোচম্যান আজ এখানে নেই। কিন্তু যদি আপনি আদেশ দেন তাহলে আমি পায়ে হেঁটেই এখান থেকে যাত্রা করতে পারি। রাজা হাসলেন, একটুখানি শান্ত হাসি। আমার সন্দেহ হলো এই শান্ত হাসির পেছনে আছে নিশ্চয়ই কোনো নতুন অশান্তি। তিনি বললেন, সঙ্গের জিনিসপত্র না নিয়েই আপনি চলে যেতে চান? চুলোয় যাক জিনিসপত্র, সেগুলো পরে নিয়ে যাওয়ার জন্য আমি লোক পাঠিয়ে দেব। অতিশয় ভদ্রের মতো মাথা নাড়তে নাড়তে তিনি বললেন, বেশ, তাহলে আসুন বন্ধু, আপনি যদি এখনই যেতে চান আমি কোনোই বাধা দেব না। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি আপনাকে ধরে রাখতে চাই না। মন উচ্ছ্বসিত হয়ে উঠল বিপুল আনন্দে, কিন্তু মনের ভাব বাইরে গোপন করে রাজার পেছনে পেছনে আমি হলুম অগ্রসর। সিঁড়ি দিয়ে নিচে নেমে একেবারে সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। রাজা দরজার পাল্লা দুখানা খুলে দিলেন। খানিকটা চাঁদের আলো দ্বারপথের ভেতরে এসে পড়ল। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, শুনুন। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বে তুললেন তার দীর্ঘ একখানা বাহু, এবং তার বাহু ঊর্ধ্বোত্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমার ত্রস্ত কানে প্রবেশ করল একদল নেকড়ে বাঘের বীভৎস চিৎকার ধ্বনি। তারপরে সভয় দেখলাম আঙিনা জুড়ে দরজার দিকে পালে পালে ছুটে আসছে নেকড়ের পর নেকড়ে। তাদের ক্রূর চক্ষু ও নির্দয় দাঁতগুলো ঝকঝক করে উঠছে চাঁদের আলোয়। আমি বাড়ির ভেতরে পালিয়ে আসার চেষ্টা করতেই রাজা বজ্রমুষ্টিতে ডান হাতটা চেপে ধরলেন। আমি তাকে বাধা দেবার চেষ্টা করলুম না, কারণ চেষ্টা করলেও আমি সফল হতাম না। ওই বাহুর শক্তির পরিচয় আমি আগেই পেয়েছি। নাচার হয়ে তার পাশেই দাঁড়িয়ে রইলুম। হঠাৎ মনে হলো একটা ভয়ানক কথা। নেকড়েগুলো তখন আমাদের খুব কাছেই এসে পড়েছে। দুরাত্মার রাজা কি নেকড়েদের কবলেই আমাকে সমর্পণ করতে চান? তাড়াতাড়ি চেঁচিয়ে উঠে বললাম, দরজা বন্ধ করুন, দরজা বন্ধ করুন, দরজা বন্ধ করুন, আজ আমি এখান থেকে যেতে চাই না। নির্বাক মুখে সশব্দে রাজা দরজার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলেন, এবং নির্বাক মুখেই দুজনে আবার দোতলার ঘরে ফিরে এসে দাঁড়ালাম। তারপর মৌনব্রত ভঙ্গ না করেই রাজা আবার ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলেন। ঘরের দরজাটা আমি ভেতর থেকে বন্ধ করে দিলাম। অল্পক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে আমি যখন শোয়ার চেষ্টা করছি, তখন হঠাৎ আমার ঘরের দরজার ওপাশে শুনতে পেলুম কাদের কণ্ঠস্বর। ফিস ফিস করে কারা যেন কথা বলছে। দরজার উপরে কান পেতে দাঁড়িয়ে রইলাম। রাজা বলছেন, বিদেয় হ, বিদেয় হ, নিজের জায়গায় চলে যা, এখনো তোদের সময় আসেনি, সবুর কর, ধৈর্য ধর, আজকের রাত হচ্ছে আমার, কাল আসবে তোদের রাত। তারপরেই শুনতে পেলাম নিম্ন অথচ মিষ্ট মেয়ে গলায় খিলখিল করে হাসির রোল। দুর্জয় ক্রোধে স্থান কাল পাত্র সব ভুলে গেলাম। সশব্দে দরজাটা খুলে ফেলে দেখলাম সেই তিনটে প্রেতিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের নিজের জিভ দিয়ে ঠোঁট চাটছে। আমাকে দেখেই তারা খলখল অট্টহাস্য করে উঠে দ্রুত পদে সেখান থেকে অদৃশ্য হলো। দাঁড়িয়ে রইলাম পাথরের পুতুলের মতো। আজ নয়, কাল, আমার অন্তিমকাল কি এতখানি ঘনিয়ে এসেছে?
আজ নয়, কাল, আজ নয়, কাল। ভগবান, ভগবান, ভগবান। সকাল হওয়ার আগেই আমার ঘুম ভেঙে গেল। আজ আমার মৃত্যুর দিন, কিন্তু মৃত্যু যদি আসে, আমি অপ্রস্তুত অবস্থায় আত্মদান করব না। দূর থেকে একটা মোরগ ডেকে ওঠে, পৃথিবীকে জানিয়ে দিল আবার এসেছে নতুন প্রভাত। মৃত্যুকে আসন্ন জেনেও মন হলো প্রসন্ন। বুঝলাম, রাত্রি যখন বিদায় নিয়েছে, তার বিভীষিকাগুলো এখন আর আমাকে ভয় দেখাতে আসবে না। আকাশে যতক্ষণ সূর্য আছে, আমিও ততক্ষণ নিরাপদ। কিন্তু এই দিনের আলো থাকতে থাকতেই আজ আমাকে প্রাণপণে বাঁচবার চেষ্টা করতে হবে। প্রথমেই মনে জাগলো একটা দূরদমনীয় ইচ্ছা। রাজা কোথায় আছেন আমি জানি, আমি আর একবার তাকে দেখতে চাই। প্রথম দিন যে উপায়ে রাজার ঘরে ঢুকেছিলাম, সেদিনও তাই করলাম। ভাবলাম, রাজা যদি জেগে থাকেন, তাহলে নিশ্চয়ই এই মুহূর্তেই আমাকে হত্যা করবেন। কিন্তু আজই যখন আমাকে মরতে হবে, তখন আর মৃত্যুকে ভয় করে লাভ কি? এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম, না, আজও রাজা ঘরে নেই। সেদিনও বাতিটা নিয়ে ঘরের ভেতরকার দরজা দিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, এই বাতিদানটা সেদিন আমি ফেলে এসেছিলাম নিচেকার ঘরের কুলুঙ্গিতে। কিন্তু বাতিদানটা আবার উপরে নিয়ে এলো কে? নিশ্চয়ই রাজা নিজেই। তাহলে তার কাছে প্রকাশ হয়ে গেছে আমার সব কীর্তি। বুঝেছি, এই জন্যই হয়েছে আমার উপরে মৃত্যুদণ্ডের আদেশ। রাজার গুপ্ত কথা যখন জেনে ফেলেছি, তখন আর আমার রেহাই নেই। উত্তম, তাহলে আমিও আজ রাজাকে একবার ভালো করে দেখে নিতে চাই। সেই স্যাঁতস্যাঁতে ভীষণ অন্ধকার গৃহ, সেই অসহনীয় গলিত শবের দুর্গন্ধ, সেই প্রকাণ্ড বাক্সটা আবার পড়ে আছে আমার চোখের সামনে। দু হাতে টেনে ভারী ডালাটা খুলে ফেললাম। তারপর এমন কিছু দেখলাম যে আমার আত্মা পর্যন্ত পরিপূর্ণ হয়ে উঠল কল্পনাতীত এক আতঙ্কে। তেমনি ভাবেই চিত হয়ে বাক্সের ভেতরে রাজা শুয়ে আছেন, কিন্তু রাজার জরাগ্রস্ত দেহের ভেতরে আবার ফিরে এসেছে যেন যৌবনের তারুণ্য। মাথায় সেই ধবধবে সাদা চুলগুলো পর্যন্ত আবার কালো হয়ে উঠেছে। তার দুই গণ্ড ছিল কোটরগত, এখন হয়েছে পুরস্ত। সারা মুখখানার উপরে ফুটে উঠেছে গোলাপি আভা। কিন্তু রাজার ওষ্ঠধরের দুই পাশ দিয়ে বেরিয়ে এসেছে ও কিসের চিহ্ন? রক্ত, রক্ত! হ্যাঁ, রাজার ঠোঁটের দুই পাশ দিয়ে রক্তধারা গড়িয়ে তার চিবুক ও কণ্ঠদেশ পর্যন্ত করে দিয়েছে চিহ্নিত। এমনকি তার সেই বীভৎস চোখ দুটো হয়ে উঠেছে যেন নবজীবনের উচ্ছ্বাসে জীবন্ত। বোধ হলো, এই ভয়াবহ জীবটা কার রক্ত পান করে দেহের ভেতরে আবার সঞ্চয় করেছে নবযৌবনের শক্তি ও স্বাস্থ্য। বুকটা আমার শিউরে শিউরে উঠতে লাগলো, কিন্তু সমস্ত অন্তরাত্মা হয়ে উঠল বিদ্রোহী। ভালো করে একবার রাজার মুখের দিকে দৃষ্টিপাত করলাম। মনে হলো আমাকে দেখে সে মুখ যেন হাসছে বিদ্রূপ হাস্য। সেই হাসি দেখে আমি যেন রাগে পাগলের মতো হয়ে উঠলাম। এই অমানুষিক মানুষ পৃথিবীতে প্রতিদিন করছে নরহত্যার পর নরহত্যা, এবং এখনো হয়তো করবে। আরো কত নির্দোষ প্রাণীকে হত্যা করবে। এ যখন কলকাতাতেও যেতে চায়, তখন বোধ হচ্ছে সেখানে গিয়েও দিনের পর দিন দেবে আরো কত নরবলি। আর এই পিশাচকেই
কলকাতায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে আজ আমি এখানে এসে উপস্থিত হয়েছি। এই মূর্ত মহাপাপ কলকাতায় গিয়ে যদি হাজির হয় তবে তার সমস্ত অপরাধের জন্য দায়ী হতে হবে আমাকেই। না, আমি একে কিছুতেই সে সুযোগ দেব না। ঘরের এদিক ওদিকে তাকিয়ে দেখলাম মেঝের উপরে পড়ে রয়েছে একটা ভারী শাবল। আমি তখনই শাবলটা নিয়ে মাথার উপরে তুলে ধরলাম, তারপর মূর্তিটাকে লক্ষ্য করে আঘাত করলাম সবলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাজার মুখখানা হঠাৎ আমার দিকে ফিরে বিজাতীয় চক্ষু দিয়ে করল যেন অগ্নিশিখা বর্ষণ। আমার দেহ হয়ে গেল পক্ষাঘাতগ্রস্তের মতো আড়ষ্ট এবং হাতের শাবলটা লক্ষ্যচ্যুত হয়ে রাজার কপালের ওপর দিয়ে চলে গিয়ে কেবল একটা গভীর ক্ষতের সৃষ্টি করল। শাবলটা আবার যখন টেনে তুলতে গেলাম তখন তার ধাক্কা লেগে বাক্সের ডালাটা আবার পড়ে গেল সশব্দে। সে ডালাটা আর আমার খোলবার ইচ্ছা হলো না। জীবন্ত মৃতদেহের যে দৃশ্য দেখলাম আমার পক্ষে তাই যথেষ্ট। ভাবতে আর ভাবতে আর ভাবতে লাগলাম অতঃপর আমার কর্তব্য কি। যেমন করেই হোক আজ দিনের বেলাতেই এখান থেকে পালাতে না পারলে আমার পক্ষে আজকের রাত্রি হবে শেষের রাত্রি। বাড়ির উপরতলা থেকে একতলায় নামবার উপায় তো আমার হাতেই রয়েছে। দেওয়ালের গায়ে যে পথটা বাড়ি থেকে বেরোবার জন্যে রাজা নিজে ব্যবহার করতেন, যদিও তাকে কুপথ বা বিপথ ছাড়া আর কিছুই বলা চলে না, তবু সেই পথই আজ আমাকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে যাবে। কারণ রাজার মতন আমিও জানি ওই পথটা কেমন করে ব্যবহার করতে হয়। কিন্তু কেবল বাড়ির বাইরে গেলেই তো চলবে না। বাইরের অঙ্গনের পরেই আছে বিশালগড়ের অত্যন্ত উচ্চ প্রাচীর। সেই দুরারোহ প্রাচীর পার না হতে পারলে বাড়ির বাইরে গিয়ে কোনো লাভ নেই। প্রাঙ্গণের ভেতরে কাল রাত্রে দেখেছি রাজার পোষ মানা সেই নেকড়ে বাঘগুলোকে। হয়তো আজ দিনের বেলায় তারা এখানে পাহারা দিচ্ছে না। খুব সম্ভবত ওই নেকড়েগুলোও হচ্ছে রাজার মতো নিশাচর, দিনের আলোয় আসতে ভয় পায়। কিন্তু প্রাচীর কেমন করে পার হব, কেমন করে? মনে মনে এই কথা ভাবতে ভাবতে বাড়ির তেতলায় গিয়ে উঠলাম। সেখানে সেই যে ধুলো জঞ্জাল আবর্জনা ভরা ছোট ছোট দুখানা কামরা দেখেছিলাম, সে দুটোর দরজা তালা দিয়ে বন্ধ থাকে না। হঠাৎ মনে পড়ল তারই একখানার ভেতরে দেখেছিলাম অনেকগুলো নারকেল দড়ি। আজও আবার সেই ঘরে ঢুকে দেখলাম দড়ির গোছা যথাস্থানে সেইভাবেই পড়ে রয়েছে। সেই দড়িগুলো নিয়ে পরস্পরের সঙ্গে পাকিয়ে ও যুক্ত করে সুদীর্ঘ একখানা কাছি তৈরি করে ফেললাম। তারপর আবার নিচে নেমে এলাম। ঘরের জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাঙ্গণ ও প্রাচীরের এধার ওধার পর্যন্ত লক্ষ্য করে দেখতে লাগলাম। কারণ কাছি বুলিয়ে আমি প্রাচীরের বাইরের দিকে নেমে যেতে পারি বটে, কিন্তু ভেতরের দিক থেকে প্রাচীরের উপরে আরোহণ করব কি উপায়ে? ভগবানের আশীর্বাদে তারও একটা উপায় আবিষ্কার করে ফেললাম। অঙ্গনের ভেতরে প্রায় প্রাচীর ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ এবং প্রকাণ্ড একখানা বৃক্ষ, এবং তারই কতকগুলো মোটা মোটা ডাল প্রাচীরের উপর দিয়ে বাইরে গিয়ে পড়েছে। ওই গাছটাই হবে এখন আমার অবলম্বন। এর পরের কথা আর বিস্তৃতভাবে বলার দরকার নেই। মিনিট কয়েকের মধ্যেই বাড়ির বাইরে অঙ্গনের ভেতরে গিয়ে পড়লাম। কোথাও কোনো জনপ্রাণীর সাড়া নেই, কেউ আমাকে বাধা দিতেও এলো না। গাছে উঠে ডাল ধরে প্রাচীরের ওপরে গিয়ে দাঁড়ালাম। তারপর প্রাচীরের ওপর দিয়ে বেরিয়ে পড়া একটা ডালে গাছি গাছা বেঁধে ঝুলে পড়লাম দুর্গা বলে। পুনর্বার ভূমিষ্ঠ হতে বেশিক্ষণ লাগলো না। আবার আমি স্বাধীন। নরকের ভেতর থেকে
আমি ধরিত্রীর শ্যামকোলে ফিরে এসেছি। নরকের দূতরা আর আমাকে ভয় দেখাতে পারবে না। শরীরী প্রেত, শরীরী প্রেত, তার কথা জীবনে কোনো দিন শুনিনি, কিন্তু এখানে এসে তাকে দেখেছি সচক্ষে। তার কথা আর অবিশ্বাস করতে পারবো না। খুব সম্ভব এরপর এই শরীরী প্রেতের কর্মক্ষেত্র হবে কলকাতার মুক্ত জনতার মধ্যে। শরীরী প্রেতকে হত্যা করবার চেষ্টা করেছিলাম, পারিনি, কিন্তু তার অমানসিক কবল থেকে কলকাতাকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবেই। এখন আমার সামনে রইল কেবল এই কর্তব্য। খালি পা, দেহে আছে খালি ময়লা গেঞ্জি ও কাপড়। এই বেশে আমার এই ছন্নছাড়া চেহারা দেখলে কেউ হয়তো আমাকে ভদ্রলোক বলে স্বীকার করবে না, কিন্তু তাতে কিছু আসে যায় না। এখন যে কোনো উপায়ে একবার কলকাতায় গিয়ে পৌঁছতে পারলে হয়। পথ খরচের জন্য ভাবি না, পথ খরচের জন্য যে টাকার দরকার হবে এটা আমি ভুলিনি। তাই বাড়ির বাইরে আসবার আগে রাজার ঘরের সেই টেবিলের ওপর থেকে আমি 2 মুঠো সোনার মোহর পর্যন্ত সঙ্গে করে নিয়ে এসেছি। শুনছিলেন বিশাল গড়ের দুঃশাসন দ্বিতীয় পর্ব। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের পর্বে। নমস্কার।